আপা, ও আপা কোনটি গেলা? কেডারে কেরামত আচ্ছো? আমি রান্নাঘরে আছি, বসে কাশিচ্ছি। দুলাভাই মনে হয় এখনো বাসাতে আসেনি, আপা একলাই আছে। কে রে, এতদিন পর বোনের কথা মনে পড়ল? তোমার কথা আমি আবার ভুলে গেলাম কখন? সারাক্ষণ তো তুমি আমার মনের ভেতরেই থাকো। তে দুলাভাই কোনটি, আদালতে নাকি? কোর্টেতেই আছে, কয়েকদিন হলো একটা কেস নিয়ে খুব ব্যস্ত আছে। কে রে, তোর চোখ মুখ অঙ্গা শুকে গেছে কে? খাওয়া দাওয়া ঠিক মতো করস না? কোনটি চোখ মুখ শুকে গেছে? সব ঠিকই তো আছে, তুমিও একেবারে মায়ের মতো, খালি চোখ মুখ শুকে যাওয়াটাই চোখে পড়ে। বড় বোনেরা মায়ের মতোই হয় রে, তুই সেটা কেমবা করে বুঝবি? কে রে কেরামত, তোদের গোয়েন্দা অফিস যে বোম মেরে উড়ে দিল, তাদের কি ধরবার পাসু? ধরা পড়ছে আপা, স্যার কি অগরে না ধরা পর্যন্ত দম নিবি? শালারা তো আন্তর্জাতিক চোরাচালান চক্র আসিল। ওরা তো ওসির বেটাকেও কিডন্যাপ করছিল, পরে পুলিশের জালে ফেসে যায়, ধরা গেছে। এই পুরো মিশনটা লিড দিছে মহেশ স্যার। তে তোরা যে এত কষ্ট করে আসামি ধরলু, সরকার থেকে কি কোনো পুরস্কার দিছে? আমি তো সেটা জানি না আপা, স্যার বলতে পারবি। শোন কেরামত, বহুত হয়েছে গোয়েন্দাগিরি শেখা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। তার সে তুই সুইডেনে চলে যা, তোর দুলা ভাইয়ের বড় ভাইয়ের তো হোটেলের ব্যবসা আছে, ওটি কাজ করগা। তোর দুলা ভাই তো আমাকে বারবার করছিল এটা করার জন্যে। কি করছো আপা? তাই বলে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইউরোপে চলে যাবো? আমি অত দূর থাকতে পারবো না। কে মানুষজন ওটি থাকিচ্ছে না? সুইডেন কত উন্নত দেশ, বউ চললে ওটি সেটেল হয়ে থাকবার পাবো। এ দেশে থেকে তোর কোনো কাজ নাই, যে চাকরি করুস তোর জীবনের কোনো নিরাপত্তা আছে? আর যদি ওই অফিসের মধ্যে থাকলো নি, তাহলে কি হলে নি চিন্তা করলে গাও সিংড়া উঠিচ্ছে। জন্ম মৃত্যুর মালিক ওপরওয়ালা, সেটা কোনো মানুষ নির্ধারণ করতে পারে না। দেশের বাইরে গেলেই যে কোনো ক্ষতি হবে না তার তো কোনো গ্যারান্টি নাই। মুখের উপর এত কথা কস কিসের জন্য? যেটা করছিস সেটা তোর মানা লাগবি। এগুলা নিয়ে কিন্তু তোর দুলাভাই এমনি খুব ক্ষেপে আছে। তাই আর কোনো কথা বাড়াইস না, সামনে মাসে যাওয়ার জন্য তোর সব প্রসেসিং করে দিচ্ছি। এখন যাইয়া ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। না, এটি আসে না, আচ্ছা মুসিবতে পড়ে গেলাম। এখন না যাবার ছেলেও তো খেপে যাচ্ছে না, জিঙ্কে করে হোক দুলাভাই গোজান লাগবি। কেরে সাক্ষী, টাউটমি করার জন্য কি এলাকাতে ঔষধের দোকান দিছু? মুখ সামলা কথা কম মতিন, আমি টাউটমি করার জন্য ওষুধের দোকান দিছি মানে? ঠিকই করছি, টাউটমি করার জন্যই তো তুই দোকান দিছু। দোকানত তো তুই নকল ওষুধ বেচিস। গতকাল রাতে তোর দোকান থেকে বেটার জন্য জ্বরে সিরাপ নিয়ে গেছিলাম, সেটা খাইয়ে তো আরো বেশি হয়েছিল। বাড়ির কি কান্দা কাটি, কোনো উপায় না পায়ে ওই রাত্রেবেলায় আবার বগুড়া নিয়ে গেছিলাম। ডাক্তার সকল চেক আপ করে করছে যে ঔষধের সাইড ইফেক্টের কারণে এইরকম হচ্ছে। কেরে তোর দোকানের ওষুধ যদি ভালোই হলো নি, তাহলে খাইয়ে এরকম হলো কি জন্যে? সোল আমার এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়িচ্ছে, কি যে হয় কোয়া যায় না। আজারা বেসাল নিয়ে এটি না, 10 বছর হলে এই বাজারে ওষুধের ব্যবসা করি, কেউ এই পর্যন্ত এই ব্লেম দেওয়া পারেনি। কোথায় আবার কি করে ফেলাচ্ছি, এখন আমার ওষুধের দোষ হয়ে গেছে। কোথায় কি করছি না, আল্লাহ আল্লাহ করে আমার বেটার যাতে কিছু না হয়। আর যদি কোনো অঘটন ঘটে রে সাক্ষী, আল্লাহর কসম এই ঔষধের ব্যবসা তোর পাছাতে ঢুকে দেবো। আমি মতিন, রাগে গেলে যে কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ, আমরা এটি বাল ফালানোর জন্য দোকান দিয়ে বসছি। তোর সোলের বান কি হচ্ছে, আন্দাজে ওষুধ খেলে তো ইনকা হবেই। এই জন্য প্রেসক্রিপশন ছাড়া তোদের মতো মূর্খ কাস্টমারের কাছে ওষুধ বেচাই ঠিক না, এখন যা তো এর থেকে। চলে তো জামো, এটি থাকবে আসিনি। মানুষজনে ভদাই বানে যে ব্যবসা করিচ্ছু, এর শাস্তি তোর ঠিকই পাওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে, যা যা দেখা যাবে। কি ছিলিস আমার? বা সিরি না তুকি সিরি, বেটার আগে কিছু হোক তারপরে বুঝবার পাবো। তোক ছিলে যদি নুন না লেগে দিচ্ছি, তাহলে আমার নামও মতি না, থাক চলে গেলাম। কি যে একটা ঝামেলাত পড়ে গেলাম, শালা যে ঘেরের ঘেরে কি বান তুল কালাম বাজায়। কেরে মকুল, এদিকে আয় তো। ভাই কন। কিরে, গতকাল রাতে মতিকে তুই কোন পাশে থাক থেকে ওষুধটা দিছু? কানি থাক থেকে ওরি যে 4-5টা নাপা সিরাপের মেয়াদের জন্য ওষুধ ছিল, ওর থেকে একটা দিছি। হাই রে হারামজাদা, করছু কে? এই জন্য তোর বেটার সমস্যা হচ্ছে। আমি কি করবো, আপনি তো করছিলেন এই 4টে ওষুধের কোনো মেয়াদ নাই, সুযোগ বুঝে কারো কাছে চালাস, তাই আমি চালাছি। মগার মতো কাজ করলে আমার এই ব্যবসা তো লাঠে উঠে যাবি রে। বেচার জন্য আর কোনো কাস্টমার পেসনি, এখন মতি এটা নিয়ে কি কাহিনী বান করে। আমি তো বুঝতে পারিনি ভাই, আপনি সেটা আমাকে ভালো করে কবেন না, কার কাছে বেচমো কার কাছে বেচমো না। আচ্ছা বুঝা পারছি। আর গতকাল একটা কার্টুন দিয়ে গেল না এক এসআর, ওটা কিন্তু নকল ওষুধ। আর দোকানে কিছু মেয়াদিত্বন্য ওষুধ আছে, তুই তো জানিস ওল্লা কুটি কুটি, ওল্লা তাড়াতাড়ি সরা, যে কোনো সময় রেট পড়তে পারে। ঠিক আছে ভাই, আমি সরাচ্ছি, কিন্তু এলে 2 নাম্বারই ব্যবসা বাদ দিলে তো হয়, তাহলে তো এত চাপ নেওয়া লাগে না।
তোর কাছ থেকে কি আমার ব্যবসা শেখা লাগবে বে? এখন যা করছি তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। স্যার আমি আর এই শহরে থাকবো না, গ্রামে চলে যাবো, যাওয়ার ব্যবস্থা করে দেন। গ্রামে কেন যাবো সালেক? এখানে তোমার কি সমস্যা হচ্ছে? এখনো বুঝিচ্ছেন না কি সমস্যা? আপনাদের সাথে থাকা খুবই রিস্ক। সন্ত্রাসীরা কোন দিক থেকে এসে মেরে ফেলা বিটেরও পাওয়া যাবে না। সেই দিন অফিস পরিষ্কার করবার যায় কানে বুদ্ধে বাঁচে গেছি। আর 1 মিনিট যদি ভেতরে থাকতাম ওই বোমা হামলাত পুরে ছাই হয়ে গেলাম নি। আল্লাহ না চাইলে কেউ কারো ক্ষতি করতে পারে না সালেক। জীবনে তো সোজা নয়, সেখানে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আর তুমিও তো ভয় পাচ্ছ কেন? ঘাবড়ে যাওয়ার তো কিছু নেই, সকল সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তার করছি। যতই যাই কন আমি রেডি থাকবো না, টাকা পয়সা দিয়ে দেন আমি চলে যাবো। এত বেশি কথা বলতেছো কেন? এই ব্যাপারে তোমার সাথে পরে কথা হবে। এখন একটু গরম পানি করে নিয়ে এসো তো, গলাটা কেমন জানি খুসখুস করছে। আপনি যাই কন না কে আমি আর রেডি থাকিচ্ছি না। কি ব্যবস্থা লাগবে? দাঁড়িয়ে থেকে কি ভাবতেছো? গরম পানি নিয়ে আসতে বললাম না? আচ্ছা স্যার নিয়ে আসিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মহেশ স্যার বলছেন? জি বলতেছি, আপনি কে? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিএস নওশাদ বলতেছি, আপনার সাথে মন্ত্রী সাহেব একটু কথা বলবে। আপনি কি মন্ত্রণালয়ে আসতে পারবেন? স্বাস্থ্যমন্ত্রী স্যার দেখা করবে? জি স্যার, আমাকে জানাতে বললো। আপনি কখন আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে বলে দেন আমি এখনই আসতে পারবো। ওকে স্যার। স্যার মহেজ আলী সাহেব এখনই আসতেছি দেখা করার জন্যে। ঠিক আছে উনি আসুক, আর তুমি যে ট্রেজারি বেঞ্চের ফাইল রেডি করো ওইগুলো আমি আজকেই দেখবো। ওকে স্যার। এ আস্তে খা, গলাত বাজবি তো। তুমি যে রান্না করছো আপা, সেই স্বাদ হচ্ছে, মনে হচ্ছে একবারই খেয়ে ফেলাই। তাইলে কি আরো দিমু? না না, প্লেটের গুলো আগে শেষ করি, তারপরে দিও নি। আচ্ছা খা, তাহলে আমি পাশের রুমে গেলাম, লাগলে ডাক দিস। ওয়ালাইকুম আসসালাম। কেরামত, কোথায় তুমি? স্যার আমি তো আবার বাসায় আসছি। স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবে যাচ্ছেন, হঠাৎ আবার কি হলো স্যার? এগুলো নিয়ে কোনো ঝামেলা হলো নাকি? সেটা তো জানি না, যাই দেখা করি কি বলে। তাহলে তুমি ডাইরেক্ট স্বাস্থ্য দপ্তরে চলে আসো, ওখানে দেখা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান, আমি আসছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মহেশ সাহেব আসছেন, বসেন। ধন্যবাদ স্যার, বুঝতেছি। আপনার কথা অনেক শুনছি, প্রশাসনকে জটিল জটিল মামলা সমাধান করে দিয়ে সহযোগিতা করছেন। সারা বাংলাদেশে তো আপনাকে সবাই এক নামে চেনে। জি স্যার, তবে গোয়েন্দাগিরি করি মূলত শখের বসে, নাম যশ খ্যাতি অর্জন করার জন্য না। সেটা আমি জানি, চাইলে আপনি সরকারি গোয়েন্দা হতে পারেন, প্রাইভেট গোয়েন্দাগিরি আর কতদিন করবেন? ধন্যবাদ স্যার, একজন প্রাইভেট গোয়েন্দা হিসেবে আমি এতেই সন্তুষ্ট আছি। তবে আমার সাথে কথা বলতে চাইছেন, এটাই তো অনেক কিছু। বুঝতে পারছি আপনার কথার যুক্তির সাথে পারা মুশকিল আছে। দেখেন মহেশ সাহেব, স্বাস্থ্য খাতের দায়িত্ব পাওয়ার পর ভাবছিলাম স্বাস্থ্য খাত ঢেলে সাজামো, বাংলাদেশের চিকিৎসা খাতেরও উন্নয়ন কর্ম সেই পরিকল্পনা নিয়ে আগোচ্ছি। কিন্তু কি কর্মকণ দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কাছে বারবার খালি পরাজিত হচ্ছি। ডাক্তারদের লাকাম টেনে ধরতে ধরতে আজ বেহাল দশা। দেশের কিছু অংশ ডাক্তার ভালো হলেও অধিক অংশ ডাক্তারই কষাই হয়ে উঠছে। এটা হওয়ার জন্য আমরাই দায়ী স্যার। দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালগুলো তো বেহাল দশা, দালালে ভরপুর। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসা বলতে কৌশলে রোগীকে প্রাইভেট ক্লিনিকে ট্রান্সফার করে দিয়ে ব্যবসা করা। অধিকাংশ ডাক্তাররা এই কাজ করতেছে তাদের দালালদের মাধ্যমে। আর একবার যদি কোনো রোগী ওই ডাক্তারের ফাঁদে পড়ে যায়, অযাচিত টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে কমিশন খায়। আর ওষুধ কোম্পানি সেলসম্যানরা তো আসি, এরাই তো ডাক্তারদেরকে দালাল বানাছে। এগুলো সংস্কার না করতে বললে চিকিৎসা খাতকে কোনোদিনও মানসম্মত করা যাবে না স্যার। এগুলো আমার মাথায় আছে মহেশ সাহেব, অ্যাকশনের সাথে সাথে এগুলো সংস্কার হবে। তবে এগুলোর সাথে সাথে নকল ওষুধ দিয়ে সারা বাংলাদেশ ভরে গেছে, এগুলো নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। বর্তমানে এমন কোনো ডিসপেন্সারি নাই যেখানে নকল ওষুধ পাওয়া যাবে না। তে প্রশাসন কি করে স্যার? এই নকল ওষুধ তৈরি সিন্ডিকেট কারা, কিভাবে বাজারে ঢুকতেছে, এগুলো তো বের করতে হবে। এটার জন্য প্রশাসন মাঠে কাজ করতেছে। তবে প্রশাসনের পাশাপাশি আমি পার্সোনালভাবে এটা ইনভেস্টিগেশনের কাজ করতে চাচ্ছি, সেই জন্যে আপনাকে ডাকা মহেশ সাহেব।
বুঝতে পারছি স্যার, তার মানে এই নকল ওষুধ তৈরির সিন্ডিকেটকে ধরতে হবে। কিন্তু প্রশাসন চাইলে তো এটা করতে পারে, আমাকে এখানে ইনভলভ করার কারণ কি? ইনভলভ করার অনেক কারণ আছে, আমি প্রশাসনকে বিশ্বাস করি না। হয়তো প্রশাসন দিয়ে আমি এই সিন্ডিকেটটা ভাঙিয়ে দিতে পারবো, কিন্তু মূল হোতাকে গ্রেপ্তার করতে পারবো না। জানেনই তো সরকারি সব কর্মকর্তাই সৎ না। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে মহেশ সাহেব, আপনি এই বিষয়টা হ্যান্ডেল করেন, যত সহযোগিতা করা লাগে আমি করব। ঠিক আছে স্যার, যেহেতু বিশেষ করে স্পেশাল দায়িত্ব দিতে যাচ্ছেন অবশ্যই করব, তবে আমার কিছু শর্ত আছে। বলেন আপনার কি শর্ত? আমার কাজে কোনো ইন্টারফেয়ার করা যাবে না, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা থেকে আমাকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে মহেশ সাহেব, আপনার শর্ত আমি মেনে নিলাম। এই জন্য আপনাকে কত পেমেন্ট করতে হবে? পেমেন্টের বিষয়ে পরে কথা বললেই ভালো হবে স্যার, কাজটা আগে শেষ করি, তারপর আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। ওকে ডান, আপনার সাথে তাহলে কথা এটাই থাকলো। তাহলে আপনি যাই কাজ শুরু করে দেন, আমি আসি আপনার সাথে। ওকে স্যার, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।